সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়। আমি, আমার টিম সেদিনকে ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতোয় ঢুকাতে পারছিলাম না। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। তখন তাকে বলতো যে স্যার আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না। এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। তা আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গমাইলে হাঁটতে চাই, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত। দিকেই কেন গুলি করা হলো, কে হাদিকে গুলি করছে, তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি। হাদি বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা। অনেকে আওয়ামী লীগের দিকে আঙুল তুলতেছে। আওয়ামী লীগ অবশ্যই বর্ষা বিপ্লবের প্রধান শত্রু, কোনো সন্দেহ নাই, কিন্তু আওয়ামী লীগই কি একা বর্ষা বিপ্লবের একমাত্র শত্রু? না, রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী লড়াই করছে তারাও তো বর্ষা বিপ্লবকে ধারণ করে না। সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অপদার্থ ধ্বজভঙ্গ লোকেরা ঢুকিছে একের পর এক। প্রফেসর ইউনূস নিজের বউয়ের ডাক্তাররা ঢুকাইছে মন্ত্রী পরিষদে, বন্ধুর পোলারে ঢুকাইছে, তার গ্রামীণ ব্যাংকের লেসপেন্সার সব ঢুকাইছে, পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের লোকদেরকে ঢুকাইছে, এবং বেশিরভাগই অপদার্থ। না আছে এদের ম্যানেজমেন্ট স্কিল, না আছে পলিটিক্যাল নলেজ, না আছে সদিচ্ছা, না আছে শরীরে জোর। আওয়ামী লীগ অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে, অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে, একবার না বারবার, জেনেভায় যায় প্রকাশ্যে দিছে। দেখেন একের পর এক দেখান এইটা সে হোয়াটএভার ইট ইজ, আমাদের কথা হচ্ছে যে আমাদের এই সংগ্রাম লড়াই অব্যাহত রাখতে হবে, এই এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে। আর আমি সবসময় পার্সোনাল ক্যাপাসিটিতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার। হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ এই নীতিতে হয়তো এখনো যায়নি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ক্যাপাসিটি হচ্ছে যে উই হ্যাভ টু টেক আপ আর্মস এবং উই হ্যাভ টু রেজিস্ট আওয়ারসেলফ, বিকজ আমাদেরকে খুন করছে, আমাদেরকে পাল্টা লড়াই অব্যাহত করতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমার স্ট্যান্ড। দেখেন আর একটা দেখান, অস্ত্র হাতে নেওয়া ছাড়া, গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে জেতা যাবে না। আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোন রাস্তা নাই। এবার আর একটা দেখান, আমরা করতে হইলে এইখান থেকে পয়সা উঠান, আর যারা মন্ত্রী মিনিস্টার আসল বিদেশ তাকে বলেন পয়সা দিবার জন্য, আমরাও পয়সা দিব, অস্ত্র কিনতে হবে, আমরা যুদ্ধ করতে হবে মাঠে। মিছিল করলেও চলবে না, আমরা অস্ত্র করতে হবে, আমরা মাঠে নামতে হবে। দেখেছেন শুধু কি এরা হাসিনা লেসপেন্সার, হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে। শুনেন, কথা কম গাছ বেশি। নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলো তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম গাছ বেশি, ঠিক আছে? মুখ দিয়ে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। শুনেছেন? তারপরে তো এই ঘটনা, একটা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম বা প্রকাশ্য খুনের নির্দেশ দেওয়ার বিরুদ্ধে কিছু করছে প্রফেসর ইউনূসের সরকার? কিছুই করে নাই, কিচ্ছু করে নাই।
আর ওদের সাহস আকাশে চড়ছে। হাসিনাকে ভারত ফেরত না পাঠাতে চাইলে নাকি আমাদের কিছুই করার নাই, এই বলে তৌহিদানন্দ প্রভুপাদ। শুনেন, ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। রাজি না হলে আসলে তো করার কিছু নেই, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি, এইটুকু। যেটা প্রথমে যেটা বলছিলেন, এটা একটু প্রসেসের ব্যাপার আছে, প্রসেস তো চলছে, দেখা যাক আমরা কতটুকু অ্যাচিভ করতে পারি। শুনেছেন, এটারে বিএনপি ঢুকাইছে, দেখা দিলাম এটা উপদেষ্টা মন্ডলীতে। এতটাই অপদার্থ, করার কিছু নাই তো তুই উপদেষ্টা আসিস কেন? 111 আমলা ওরে বানাই দিছে মন্ত্রী, এরা গালাইলে ওর গায়ে মাখেন, এতটাই নির্লজ্জ, এতটাই ক্ষমতা লোভী। এদের দিয়া প্রফেসর ইউনূস ফ্যাসিবাদের আগমন ঠেকাবে। হ্যাঁ, কি আর কমো, বালটা ঠেকাতে পারবে। নির্বাচনের তফসিল ঘোষণা করছে না, দেখেন কি ভয়াবহ রক্তপাত হয় এই পুরা নির্বাচনের সময়, কিছুই ঠেকাইতে পারবে না। কেউ তো কথা শোনে না, আমলারাও কথা শোনে না, ক্ষমতায় বসেছে, রাষ্ট্রযন্ত্রের উপরে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই এই 2 বছরে। এত সাপোর্ট দিয়ে গেছে, কোনো স্যাদব্যাদ নাই। আচ্ছা বলেন, এনএসআই, ডিজিএফআই যদি না জানে কারা ঢাকা 8 আসনের প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করছে, তাহলে এই সংস্থাগুলো বন্ধ করে তো দিতে হবে। এগুলো রাখার যুক্তি কি? এই সংস্থা দুইটার প্রধানদের আজকে তো বিদায় করে দেওয়া উচিত, এরা কিছুই করতে পারবে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজনকে বানাইছে। হ্যাঁ, অনেকে বলে আপনার গুরুজন, হ্যাঁ ওনারা নিয়ে ভিডিও টিডিও বানাইছেন, ওনারে আবার তা আমি কি করব? যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ। সে ক্ষমতা উপভোগ করিচ্ছে আর বিএনপির সাথে ঘুটু করিচ্ছে, বিএনপির সাথে ঘুটু করিচ্ছে যেন বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানায়। হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না, লিখে রাখতে পারে। বর্ষা বিপ্লবকে কোনোভাবে মেনে নিতে পারেনি কায়েমি গোষ্ঠী। আর এক দল আছে বর্ষা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চায় না, বলে এটা অভ্যুত্থান। এটা অভ্যুত্থান নাকি বিপ্লব খুব নির্দোষ বিতর্ক বইলা মনে হয় না, কিন্তু এখানে লুকায় আছে হাদির গুলি খাওয়ার নিশানা। আসেন সেটা বুঝে দেখি। এক শ্রেণীর জাউরা আছে, দেখবেন বলবে এসে আমি সহ কয়েকজন নাকি দেশটারে অস্থির করে রাখছি। বিপ্লবের পরে কোনো দেশ সুস্থির হয় না, কখনো হয় না, বিপ্লবের ইতিহাসে এটা নাই। সুস্থির করার জন্য বিপ্লবী সরকার লাগে। অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস না। আমি যদি বাঘরে বিলাই ভেবে ম্যানেজ করি তাহলে বাঘ বাঁচবে নাকি বিলাইয়ের সার্ভিস আদর পাবো আমি? কোনোটাই তো হবে না। এই বিপ্লব না অভ্যুত্থান, এই জিনিসটা বুঝার ভুলের এই খেসারত জাতিকে দশকের পর দশক দিতে হবে। আমি বলে দিলাম, আমি পরিষ্কার করে বুঝাই বলি কেন অভ্যুত্থানের পরে দেশ দ্রুত স্বাভাবিক হয় আর কেন বিপ্লবের পরে দেশ দীর্ঘদিন অস্থির থাকে এবং কেন বিপ্লবের সঙ্গেই প্রতি বিপ্লব জন্ম নেয় কিন্তু অভ্যুত্থানের পরে প্রতি বিপ্লব জন্ম নেয় না। আসেন সেই জিনিসটা বুঝে দেখি। অভ্যুত্থান মানে কি? অভ্যুত্থান মানে ক্ষমতার হস্তান্তর, রাষ্ট্রের রূপান্তর না। ক্ষমতা এক হাত থেকে আর এক হাতে যাবে, রাষ্ট্র বদলাবে না। অভ্যুত্থানে বদলায় কে শাসন করবে, কিন্তু বদলায় না রাষ্ট্রের কাঠামো, আইন, আদালত, ব্যুরোক্রেসি, সেনাবাহিনী, তার কর ব্যবস্থা, আন্তর্জাতিক চুক্তি। এই জন্যই আমরা ভারতের সাথে হাসিনার কর চুক্তি বাতিল করতে পারি নাই। এই কারণে অভ্যুত্থানের পরদিন ব্যাংক খুলে যায়, অফিস চলে, পাসপোর্ট ইস্যু হয়, কোর্ট বসে, বিদ্যুৎ আসে, রাষ্ট্র কাজ করে। কারণ রাষ্ট্র তখনও জীবিত থাকে, শুধু চালক বদলায়। আর 2024-এ বর্ষা বিপ্লবে কি হয়েছে এটা চিন্তা করে দেখেন। থানা ফাঁকা হয়ে গেছে, পুলিশ নাই, পালায় গেছে। আদালত ফাঁকা হয়ে গেছে, বিচারপতিরা পালায় গেছে, প্রধান বিচারপতি সহ। হয় নাই? বিপ্লব মানে কি? বিপ্লব মানে শুধু শাসক বদল না, বিপ্লব মানে কে শাসন করবে, কেন শাসন করবে, কিভাবে শাসন করবে, কোন আইনে, কোন নৈতিকতায়, সব প্রশ্ন নতুন করে তোলে, নতুন করে ফয়সালা হয়। হান্না আরেন্ট বলছিলেন যে ইংরেজিতে লিখেছে, ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে, তাই না আমি বাংলা কইরা বলি, বিপ্লব মানে নতুন কর্তৃত্ব তৈরি করা, নতুন কর্তৃত্বকে প্রতিষ্ঠা করা। বিপ্লব মানে পুরনো বৈধতা ধ্বংস, নতুন বৈধতাকে আনা। নতুন বৈধতাকে আনতে হয় বিপ্লবী সরকার দিয়া। সে বিপ্লবী